এখন আমরা ক্লাস 5 এর যে লেসন 5 রয়েছে ইংলিশের ল্যান্ড অফ ফ্যারাওজ সেটা আমরা একটু আলোচনা করব। ল্যান্ড অফ ফ্যারাওজ, ফ্যারাওদের যে ভূমি বা জমি, ফ্যারাও কারা, কোথায় বসবাস করত তার সম্পর্কে আমরা ইতিহাসেও পড়েছি। ফ্যারাও কাদের বলা হতো না, মিশরের রাজাদেরকে ফ্যারাও বলা হতো। তো এই যে মিশরীয় সভ্যতার বিকাশ ঘটেছিল, আমরা 6-এ পড়েছি, বিভিন্ন সভ্যতার কথা পড়ছি। ভারতীয় উপমহাদেশে প্রাচীন ইতিহাসে যে সভ্যতাগুলো ঘটেছিল আমরা পড়েছি। কি কি সভ্যতা পড়েছি বলতো? মেহেরগড় সভ্যতা আর হরপ্পা সভ্যতা। ঠিক সমসাময়িক সময়েও মিশরকে কেন্দ্র করে, মিশরের নীল নদকে কেন্দ্র করে ইজিপ্ট সিভিলাইজেশন অর্থাৎ মিশরীয় ইজিপ্ট সভ্যতার বিকাশ ঘটেছিল। তো সেটা আমরা এখানে একটু পড়ে নিচ্ছি। তো এইটা পড়ার সময় তোরা ইতিহাসের সঙ্গে একটু মিলিয়ে দেখবি সমস্ত বিষয়গুলো, বোঝা গেছে? তো এখানে প্রথমে ফ্যারাওদের ব্যাপার নিয়ে একটু আমাদের জানতে হবে কি রয়েছে। দেখ, লেটস স্টার্ট, বইটা দেখ। দ্য সিভিলাইজেশন উই কল এনসিয়েন্ট ইজিপ্ট flourished about 5,000 years ago when the rule of the pharaohs began. কি বলছে? The civilization we call Egyptian ancient Egypt অর্থাৎ যেটাকে আমরা প্রাচীন ইজিপ্ট সভ্যতা বলছি, তার ফ্লোরিস্ট মানে বিকশিত হয়েছিল কত সালে? প্রায় 5,000 বছর পূর্বে। when the rule of the pharaoh began, যখন এই ফ্যারাওদের শাসন সেখানে শুরু হয়েছিল। তাহলে ফ্যারাওকে না প্রাচীন মিশরীয় সভ্যতার শাসকদেরকে ফ্যারাও বলা হতো, বোঝা গেছে? তাদেরই শাসন সেখানে চলছিল। দে মেড ইজিপ্ট এ রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশন, তারা এই মিশর বা ইজিপ্ট সভ্যতাকে অনেক ধনবান এবং শক্তিশালী করেছিল। অর্থাৎ অর্থ প্রতিপত্তিতে ক্ষমতায় তারা উঁচু আসনে বসিয়েছিল। অর্থাৎ তাদের এত সুশাসন ব্যবস্থার দরুন কিন্তু তাদের সভ্যতার বিকাশ ঘটেছিল, বোঝা গেছে? অ্যাডমিয়ার্ড থ্রু আউট দ্য এনসিয়েন্ট ওয়ার্ল্ড, সেই প্রাচীন বিশ্বে কিন্তু তৎকালীন সময়ে সেই চর্চিত হতো, সেই ইজিপ্ট সভ্যতা সম্পর্কে সারা বিশ্বে তখন কিন্তু প্রশংসিত হতো। অর্থাৎ কারুর যদি উন্নতি ঘটে থাকে, তোরা জানিস যদি কেউ উন্নতি করে থাকে তাকে নিয়ে সব চর্চা পড়ে যায়, বা এ কি প্রচুর বড়লোক হয়ে গেছে, প্রচুর টাকা আয় করে ফেলেছে, কি করে বড়লোক হলো, কি করতো রে, সমস্ত গল্পগুজব ছড়িয়ে যায়। ঠিক একই রকমভাবে যখন সেই প্রাচীন সভ্যতাগুলোর বিকাশ ঘটছিল, তাদের মধ্যে ইজিপ্ট সভ্যতার বিকাশ যখন এত উন্নতি হচ্ছিল, সবাই কিন্তু তার প্রশংসা পাচ্ছিল সেই সময়, বোঝা গেছে? They also ordered the building of great temples, তারা বড় বড় যে মন্দির স্থাপনের জন্য তারা আদেশ দিয়েছিল। অ্যান্ড এলাবোরেট টম্বস, বেশ জমকালো ঝাঁঝালো দেখতে সুন্দর, অর্থাৎ জমকালো প্রকৃতির যে সৌধ, টম্ব মানে কি? সৌধ তৈরি করার জন্য তারা বলতো, ফর দেমসেলভস, নিজেদের জন্য তারা এলাবোরেট টম্ব তৈরি করতো। অর্থাৎ তাদের মৃত্যুর পর তাদের যাদের সৌধ তৈরি করতো, তাদের মৃতদেহগুলো যেখানে রাখা হতো। আচ্ছা, দ্য ইজিপ্টিয়ান বিলিভড দ্যাট অল ফ্যারাওস ওয়ার গড কিংস, এই ইজিপ্টিয়ানস মানে কি? ইজিপ্টের অধিবাসীরা সব বিশ্বাস করতো কি এই ফ্যারাওরা হচ্ছে ভগবানের যে শাসক, অর্থাৎ ভগবান প্রেরিত শাসক, অর্থাৎ ভগবানই যেন ওদেরকে পাঠিয়েছে। গড কিংস অর্থাৎ তারা ভগবান রাজা, অর্থাৎ রাজা তারা যেন ভগবানের সমতুল্য। এনসিয়েন্ট ইজিপ্টিয়ানস ইউজ পিকচার রাইটিং, প্রাচীন ইজিপ্টের অধিবাসীরা পিকচার রাইটিং মানে ছবির লেখা ব্যবহার করত। এখনকার দিনে আমরা কথা বলতে শিখে গেছি, অক্ষর জেনেছি, ভাষা জেনেছি, কিন্তু তখন কি হতো? কোনো অক্ষরই জানা ছিল না। তারা কথা বলবে কিভাবে? তারা ভাষার ব্যবহারও তখন ঠিকমতো শেখেনি। তখন তারা কি করতো? ছবির মধ্য দিয়ে তারা বোঝাতো। তো এই ছবিটা এঁকে দিলে তারা বোঝাতো যে এটা এই জন্য ব্যবহৃত হচ্ছে বা এই কথাকে বোঝাতে চাইছে। অর্থাৎ তাদের ভাবের আদান প্রদানের জন্য তারা কি করতো? পিকচার মেসেজ ব্যবহার করতো, বোঝা গেল? পিকচার রাইটিং তারা ব্যবহার করতো, তাকে বলা হচ্ছে কি হলোগ্রাফি বলা হচ্ছে। হলোগ্রাফি সেই যে প্রাচীন মিশরের যে লিপিকে কি বলা হয়? যে হায়ারোগ্রাফিক লিপি বলা হয়, তোরা পড়েছিস। ফর ইনস্ক্রিপশন ইন টম্বস অ্যান্ড টেম্পলস, মন্দির এবং যে সৌধের মধ্যে তাদের নিজেদের সম্পর্কে লিখে রাখার ক্ষেত্রেও তারা কিন্তু এটা ব্যবহার করত। তাহলে সেই লিপিগুলোকেও তারা ব্যবহার করত। কি বলছে, বোঝা গেল? পেপার ওয়াজ মেড, তাদের সময় পেপার তৈরিও হয়ে গেছিল। পেপার ওয়াজ মেড, পেপার তৈরি করা হতো ফ্রম থিনলিসলিস্ট প্যাপাইরাস স্টিম, অর্থাৎ প্যাপিরাস গাছের কাণ্ডকে পাতলা পাতলা করে স্লাইস করে অর্থাৎ কেটে তার উপর লেখার কাজে ব্যবহার করা হতো, লেখার জন্য সেগুলোকে ব্যবহার করা হতো।
পেপার ওয়াজ মেড, সেইগুলো থেকে পেপার তৈরি করা হতো। অর্থাৎ আজকালকার দিনে এই যে আমরা কাগজ বলছি, তৈরির উন্নত পদ্ধতি জেনে গেছি, কিন্তু তৎকালীন সময় থেকেও কিন্তু মানুষ লেখার জন্য সেই পেপিরাস গাছের কাণ্ডকে পাতলা পাতলা করে কেটে পেপার শুকিয়ে তাকে পেপার হিসাবে তার উপর লিখত। কি বলছি, বোঝা গেল? দ্য ফলোয়িং টেল, এই যে গল্পটা আজকে আমরা পড়তে যাচ্ছি, ইন পিকচার্স, এই ছবির মধ্য দিয়ে একটা গল্প আমরা পড়তে যাচ্ছি। ডেসক্রাইব, যেটা বর্ণনা করবে এ চাইল্ডস ওন্ডার, একটা ছোট্ট শিশুর যে বিস্ময় প্রকাশ করবে সেটা আমরা পড়তে যাব। অ্যাজ হি ভিজিটস ইজিপ্ট ফর দ্য ফার্স্ট টাইম, সে যখন প্রথমবার সে মিশরের ইজিপ্ট শহর ঘুরতে যাবে, সেইখানে প্রথমবার গিয়ে সে যে অবাক হয়ে যাবে এবং তার যে বর্ণনাগুলো আমরা পাবো সেটাই আমরা এখানে পড়তে যাচ্ছি। ছবির মধ্য দিয়ে আমরা এটা পড়ব। তো আমরা নিশ্চয়ই বুঝতে পারছিস আমরা কোন সভ্যতার কথা পড়তে যাচ্ছি, যে মিশর সভ্যতার কথা বলছি। দক্ষিণ আফ্রিকার যদি ছবিটা দেখিস ভালো করে, এরকম হচ্ছে দক্ষিণ আফ্রিকা, বড় বৃহৎ আফ্রিকা মহাদেশ। কি বলছি, বোঝা গেল? আফ্রিকা মহাদেশ, এই আফ্রিকা মহাদেশের প্রায় মধ্যভাগ থেকে একটা নদী উৎপন্ন হয়েছে। সেই নদীটা গিয়ে 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 পাশে রয়েছে ভূমধ্য সাগর, সেই ভূমধ্য সাগরে গিয়ে পড়েছে নীলনদ। এই নীলনদকে কেন্দ্র করে প্রাচীনকালে যে সভ্যতার বিকাশ ঘটেছিল এটাই হচ্ছে মিশরীয় সভ্যতা বা ইজিপ্টিয়ান সভ্যতা। বোঝা গেছে? এই সভ্যতাটা হচ্ছে কিন্তু যেহেতু নীলনদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, এটা হচ্ছে কি নদী? নীলনদ। এই নীলনদকে কেন্দ্র করে যেহেতু গড়ে উঠেছিল এই সভ্যতাকে অনেকে নীল নদীর সভ্যতা বলা হয়, নীল নদীর সভ্যতা বলা হয়। বুঝা গেছে? তো এই সভ্যতাটা মিশরের, এইখানে মিশরের সম্ভবত কায়রো শহরটা অবস্থিত, এখানে অনেক ছোট ছোট উপনদী এসে মিলিত হবে, তাদের যে শাখা নদী উৎপন্ন হবে, এখানে বদ্বীপ থাকবে। তো এই যে নীলনদকে কেন্দ্র করে যে সভ্যতার বিকাশ হবে, বোঝা গেল? তো আমরা প্রথমে কিছু রয়েছে আমরা পড়ে নিচ্ছি। লেটস শেয়ার দেওয়া রয়েছে। কি বলেছে দেখ, অ্যারেঞ্জ দ্য লেটার্স, শব্দগুলোকে অ্যারেঞ্জ করতে বলেছে, সাজাতে বলেছে। টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস, যেন একটা মানেযুক্ত শব্দ হয় সেই রকম ভাবে আমাকে সাজাতে হবে। অ্যান্ড রাইট দেম ইন দ্য গিভেন স্পেসেস, যে ছোট ছোট জায়গা রয়েছে সেখানে লিখতে। প্রথম একের দাগে কি রয়েছে দেখতো, একের দাগে রয়েছে কি পি ইউ রয়েছে, এটাকে সাজিয়ে লিখলে কি একটা হবে? ইউপি। আপ। 2 নম্বরে একটা শব্দ রয়েছে কি ওয়াই ও বি আছে, কি হবে? বয়। তারপরে 3 নম্বরে একটা শব্দ রয়েছে আর আর আই এ পি আছে, রাইট। এটাকে কি করব? পেয়ার। পেয়ার, পেয়ার মানে জোড়া, পি এ আই আর, পেয়ার। পেয়ার মানে এক জোড়া, ওয়ান পেয়ার অফ শু বলি, সে পেয়ার মানে জোড়া পেয়ে যাবো। 4 নম্বরে আমরা যদি লিখি একটা শব্দ রয়েছে কি এ আই ডি এন আই, এটা আছে এ আই ডি এন আই, এটা রয়েছে, এটাকে আমরা ইন্ডিয়া করতে পারি, আই এন ডি আই এ, এটা আমরা করতে পারি আই এন ডি আই এ। তারপরে 5-এ আরেকটা শব্দ রয়েছে, কি রয়েছে? এম ও ডি এল ই এস, মডেলস, এইটা রয়েছে। এটাকে যদি আমরা সাজাই, এইটাকে সাজালে সেলডম, কদাচিৎ, এসিএল ডিওএম পেতে পারি কি? সেলডম মানে কদাচিৎ। তাহলে আমরা এরকম একটা শব্দ পেতে পারি। 6 নম্বরে একটা শব্দ রয়েছে কি, যেগুলো জাম্বল করে দেওয়া আছে, জি এ এল আই বি ই এন, এইটাকে সাজাতে হবে। বেঙ্গলি আমরা পেতে পারি বেঙ্গলি, বিইএন জিএ এল আই, বেঙ্গলি শব্দটা পেতে পারি বিইএন জিএ এল আই, এই যে বেঙ্গলি পেয়ে যাবো। আর একটা শব্দ রয়েছে উলট পালট করে, কি রয়েছে? ডি আর এ, ডি আর এ ডি এন এ টি এস, এন এ টি এস। এটাকে আমরা যদি সাজাই স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড, এস টি, এই যে এসটাকে যদি আগে নিয়ে চলে আসে, এস টি এ এন ডি এ আর ডি, এস টি এ এন ডি এ আর ডি, আমরা পেয়ে যাবো এরকম একটা শব্দ। তো এইরকম একটা আমরা সাজালে এটা পিরামিডের মতো দেখতে পাচ্ছি, 2টা অক্ষর, 3টা অক্ষর, 4টা অক্ষর, 5টা, 6টা, 7টা, 2 3 4 5 6 7,
আরো একটা কি কোনটা কি বাদ গেল? মোট 7টা পাচ্ছি তো। তো এইগুলোকে কি বলেছে এবার দেখ, সার্কেল দ্য লাস্ট লেটার্স, শেষ শব্দগুলোকে গোল করতে বলেছে, সার্কেল করতে বলেছে। এই শব্দগুলোকে গোল করতে বলেছে, করলে আমরা কি পেয়ে যাচ্ছি বলতো? পিরামিড। সেগুলোকে যদি পরপর লিখি PYRAMID, পিরামিড শব্দটা পেয়ে যাচ্ছি। তাহলে বোঝা গেছে, তাহলে আমাদের একটা কাজও হলো, একটা নতুন শব্দ ছক পূরণ হলো। তো এটা নিজেরা মানে লিখে ফেল, পিরামিড বলছি, বোঝা গেল? নো, এই যে সার্কেল দ্য লাস্ট ওয়ার্ড and each of the formed write a late circle. Note that word you have formed in the name of structure which looks similar triangular shape. পিরামিড কাকে বলে? পিরামিড মানে কি? দেখতে এরকম পিরামিড, ত্রিভুজের মতো। তাহলে এটা একটা ট্রায়াঙ্গুলার শেপ বিশিষ্ট হয়, বুঝা গেছে? তো এরপরে আমরা পড়াতে চলে আসছি। কি আছে দেখ, লেটস রিড, ছবিটা দেখ ভালো করে। কায়রো ইজিপ্ট, তাহলে এটা ইজিপ্টের কায়রো শহরের কথা বলা হচ্ছে, বোঝা গেছে? কায়রো ইজিপ্ট, এই যে ছবিটা রয়েছে তোদের, এই ছবিটা তোরা দেখ। কায়রো ইজিপ্ট কি হচ্ছে, শহরটা দেখতে পাচ্ছিস, একটা গাড়িতে করে পৌঁছে যাচ্ছে ছেলেরা, গাড়িতে করে চলে আসছে কয়েকজন মিলে, এখানে রাস্তায় লোক ঘুরছে, দেখতে পাচ্ছিস? কায়রো শহরে একজন লোক ঘুরছে, মাথায় টুপি রয়েছে। কি বলছে? সো ফাইনালি উই আর ইন, তো অবশেষে আমরা চলে এসেছি ইন কায়রো, তাহলে আমরা অবশেষে কায়রো পৌঁছে গেলাম, অর্থাৎ গাড়িতে করে চলে এসছে। উই আর গোয়িং টু গিজা, ঈশান, ঈশান বলে একটা নিশ্চয়ই ছেলের নাম, এই যে তার ছেলেকে বলছে তার মা, ঈশান, টু সি দ্য 3 গ্রেট পিরামিডস। কি বলছে? উই আর গোয়িং টু সি, কোন টেন্সে রয়েছে বলতো? উই আর গোয়িং, আমরা যাইতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে উই আর গোয়িং টু গিজা, আমরা গিজা যাচ্ছি ঈশান, টু সি 3 গ্রেট পিরামিডস, 3টা যে সেই বড় বড় পিরামিড দেখার জন্য আমরা গিজা যাচ্ছি ঈশান। তারপরে যে দেখতে পাচ্ছিস মরুভূমির দেশে করে যাচ্ছে, মিশরে মানে এই যে আফ্রিকা মহাদেশের উত্তর ভাগ জুড়ে পুরো কিন্তু রয়েছে সাহারা মরুভূমি, এই দিকে পুরো অঞ্চল জুড়ে কিন্তু ছিল সাহারা মরুভূমি। কি বলছি, বোঝা গেল? তা ধীরে ধীরে নীলনদ থাকার জন্য এই দিকটা কিন্তু একটা সভ্যতার বিকাশ ঘটেছে, কিন্তু এই দিকটায় বড় মরুভূমি সাহারা রয়েছে, সবচেয়ে বড় মরুভূমি আফ্রিকার সাহারা। তো প্রায় শুধু বালি আর বালি দেখতে পাচ্ছিস। এরপরে কি হচ্ছে, হোয়াট এ পিরামিড মা, প্রশ্ন করছে পিরামিড কি মা? তার মা আবার উত্তরে বলছে, এ পিরামিড ইজ এ হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট, একটা পিরামিড হলো একটা ত্রিকোণের আকার বিশিষ্ট একটা মনুমেন্ট, মানে স্মৃতিসৌধ। দ্য বুরিয়াল গ্রাউন্ড অফ দ্য ফ্যারাওজ, ফ্যারাওদের কবরস্থান, বুরিয়াল গ্রাউন্ড মানে কি? কবরস্থান, অফ দ্য ফ্যারাওজ, ফ্যারাওদের কবরস্থান। তারপরে আবার ছেলে বলছে, ঈশান বলছে, অ্যান্ড হু ইজ এ ফ্যারাও, ফ্যারাওকে, তার মা তখন বলছে, এ ফ্যারাও ইজ অ্যান ইজিপ্টিয়ান কিং, ফ্যারাও হচ্ছে ইজিপ্টের রাজাদেরকে বলা হতো। এ ফ্যারাওজ লিভড অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো, প্রায় 5000 বছর আগে এরা এখানে বসবাস করত। তারপর ঈশান আবার প্রশ্ন করছে, উই আর গোয়িং টু সি সো মেনি ইন্টারেস্টিং থিংস, আই উইশ ফাদার হ্যাড কাম উইথ আস। তখন ঈশান বলছে কি, আমরা তো অনেক কিছু জিনিস দেখতে যাচ্ছি, আর উই আর গোয়িং টু সি, আমরা দেখতে যাচ্ছি সো মেনি ইন্টারেস্টিং থিংস, ওই সো মেনি ইন্টারেস্টিং থিং আমরা দেখতে যাচ্ছি, তো এত আকর্ষণীয় জিনিস আমরা দেখতে যাচ্ছি। আই উইশ ফাদার হ্যাড কাম উইথ আস, আমার ইচ্ছাও ছিল বাবা যদি আমাদের সঙ্গে আসতেন আরও খুব ভালো হতো, অর্থাৎ তার ছেলে বলছে, অর্থাৎ তার মা বাবা আসেনি, ড্রাইভার রয়েছে আর মা আর ছেলে এসেছে, বোঝা গেছে? তো এইখানে আমরা মা আর ছেলের কথোপকথন জানলাম। এরপরে দেখ কি হচ্ছে, দ্য প্রাইজ আই ওন at the singing competition entitled only to for a sponsored tour of Egypt, অর্থাৎ এক্ষেত্রে কি হয়েছে, এই ঈশান একটা গান গেয়ে একটা জিতেছিল পুরস্কার, বুঝতে পেরেছি? একটা সিঙ্গিং কম্পিটিশন, গান গাওয়ার প্রতিযোগিতা হয়েছিল, সেই প্রতিযোগিতাতে পুরস্কার হিসাবে একটা টিকিট পেয়েছিল, যেই টিকিটে মাত্র 2 জনের ইজিপ্ট ঘুরতে যাওয়ার জন্য একটা পারমিশন ছিল, অর্থাৎ 2 জন মাত্র যেতে পারবে সেই টিকিটটা নিয়ে, তো সেই জন্যই হয়েছে। তাহলে দি প্রাইজ আই ওন, যে পুরস্কারটা আমি জিতেছিলাম, অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশন, সেই গানের প্রতিযোগিতায় যে
সেই যে পুরস্কারটা জিতেছিলাম, এনটাইটেল মানে সেখানে কিন্তু লেখা রয়েছে বা অধিকার দেওয়া রয়েছে অনলি টু ফর এ স্পন্সর ট্যুর। এটা ছিল একটা স্পন্সর ট্যুর, কারুর দ্বারা স্পন্সর করা হচ্ছে, অর্থাৎ নিজেদেরকে খরচে কিন্তু আসতে হয়নি, এখানে অন্য কেউ খরচ দিচ্ছে, তাকে বলা হয় স্পন্সর করা। বোঝা গেছে? তো স্পন্সর ট্যুর ছিল অফ ইজিপ্ট, তাহলে এটা ছিল একটা ইজিপ্টে আসার স্পন্সর ট্যুর। ইউর ফাদার ওয়ান্টেড ইউ অ্যান্ড মি টু কাম, তোমার বাবা চাইছিল যে তুমি এবং আমি যেন আসি, সেই জন্য তোমার বাবা আজকে আসেননি। অর্থাৎ ছেলে যখন বলছে যে বাবা এলে ভালো হতো, তখন তার মা বলছে কি, এটা তো আমি তো প্রাইজে জিতেছি একটা মাত্র, দুজন মাত্র যেতে পারবে, তো তোর বাবা চাইলো কি যে তুই আর আমি যাই, সেই জন্য আমরা দুজন এসেছি। বোঝা গেছে? হোয়াট দ্যাট মা, ওটা কি মা? অর্থাৎ দূর থেকে ওরা দেখতে পাচ্ছে সিংহের মূর্তি বিশিষ্ট এবং পিরামিড দূরে দেখা যাচ্ছে, সেইগুলো দূরে দূরে দেখা যাচ্ছে। তোরা দেখতে পাচ্ছিস মিশরটা পুরো জনমানব শূন্য, লোক সংখ্যা নেই বললেই চলে, কেউ নেই ওখানে। তো সেই রকম একটা জায়গায় দূর থেকে দেখতে পাচ্ছি ওখানে, হোয়াটস দ্যাট মা, ওটা কি মা? তার উত্তরে এবারে সেই বড় ছবিটার দিকে কাছে তোরা হাঁটতে হাঁটতে তারা পৌঁছে গেছে। দ্যাটস দ্য ফিনিক্স, ওটা হচ্ছে ফিনিক্স। ঈশান, ওটা হচ্ছে ফিনিক্স। ফিনিক্স কি? ইট ইজ এ রক স্ট্যাচু, এটা হচ্ছে পাথরের একটা মূর্তি, উইথ এ হিউম্যান হেড অ্যান্ড এ লায়ন্স বডি, যার মাথাটা হচ্ছে কিনা মানুষের মাথার মতো এবং যে তার পুরো শরীরটা হচ্ছে সিংহের মতো শরীর। তো বোঝা গেছে এটা হচ্ছে একটা ফিনিক্স। দ্য ফিনিক্স রিপ্রেজেন্টস ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ। ফিনিক্স কি নির্দেশ করে? এই ফিনিক্স নির্দেশ করে যে শক্তি আর বুদ্ধির প্রতীক হিসাবে ওদেরকে বোঝানো হয়েছে এখানে। ইট গার্ডস দ্য পিরামিডস, এটা যেন ওই পিরামিডগুলোকে পাহারা দিচ্ছে। কি বলছে বোঝা গেল? পিরামিডগুলোর পাহারাদার ওরা। ইট ইজ গোয়িং টু বি কোয়াইট এ লং ওয়াক, এটা অনেকটা পথ হাঁটতে হবে আমাদেরকে, অর্থাৎ আমাদেরকে অনেক পথ হাঁটতে হবে। ইন দ্য সান, এই সূর্যের প্রখর রৌদ্রের মধ্য দিয়ে আমাদের অনেক পথ হাঁটতে হবে, অর্থাৎ এখানে কোনো গাছপালা কিছুই নেই, তো প্রখর রৌদ্র আর নিচে বালি, তো উত্তপ্ত অঞ্চলের মধ্য দিয়ে হাঁটতে হবে। তো আই উইল গো অ্যান্ড ফেচ এ কাপল অফ স্যান্ডউইচ অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য কার, তো আমি যাচ্ছি কিছু জল আর স্যান্ডউইচ, ওই খাওয়ার জিনিস আমি কিনে আনছি, গাড়ি থেকে যেগুলো রাখা আছে সেগুলো আনছি। অর্থাৎ তার মা এই কথাটা বলছি। তো আমাদেরকে তো অনেক পথ হাঁটতে হবে, তো সেই জন্য আমরা কি করছি যে আমরা গাড়ি থেকে ওই কিছু জল আর স্যান্ডউইচ আনতে যাচ্ছি। তার মা এই কথাটা বললো। ঈশানকে যেন কেউ ডাকছে, ঈশান এরকম কেউ ডাকছে, যেন চমকে উঠছে ঈশান এরকম করে ডাকছে। একটা দেখতে পাচ্ছিস ফনিক্সটা যেন কথা বলা শুরু করে দিয়েছে। মা, দ্য ফনিক্স ইজ টকিং টু মি। তখন সে ঈশান যে দাঁড়িয়েছিল বলছে, মা ফনিক্স আমার সঙ্গে কথা বলছে। ঈশানস মাদার ওয়াজ অলরেডি গন, ততক্ষণে ঈশানের মা তো সেই জল আনতে চলে গেছে, অর্থাৎ সেই ফনিক্সটা এবার যেন ঈশানের সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছে। কি হচ্ছে? হাউ ডু ইউ নো মাই নেম, আমার নাম তুমি কি করে জানলে? ঈশান তখন সেই ফনিক্সের দিকে তাকিয়ে বলছে, যে দেখতে পাচ্ছিস ঈশান ছোট্ট হয়ে সেই বড় সিংহের মতো দৈত্যাকার ফনিক্সের দিকে তাকিয়ে বলছে, তুমি কি করে আমার নাম জানলে? আই নো মেনি থিংস, আমি অনেক কিছুই জানি। আই নো ইউ আর ঈশান, আমি জানি তুমি হচ্ছে ঈশান। ফ্রম রায়গঞ্জ, তুমি হচ্ছে রায়গঞ্জের ঈশান। ইউ স্টাডি ইন ক্লাস 6, তুমি ক্লাস 6-এ পড়ো। ডু ইউ ওয়ান্ট টু নো দ্য হিস্ট্রি অফ দিস প্লেস, তুমি কি এই জায়গার ইতিহাস জানতে চাইছো আমার কাছ থেকে? অর্থাৎ তাকে প্রশ্ন করছে, তুমি তো রায়গঞ্জ থেকে এসেছো, আমি জানি তুমি ক্লাস 6-এ পড়ো, এবং তুমি কি এখানকার ইতিহাস জানতে চাও নাকি? তাকে প্রশ্ন করছে আস্তে আস্তে। আই ডোন্ট লাইক স্টাডিং হিস্ট্রি, তখন ঈশান বলছে কি, আই ডোন্ট লাইক স্টাডিং হিস্ট্রি, আমি হিস্ট্রি পড়তে পছন্দ করি না। আই ক্যান নট রিমেম্বার ড্রাই ফ্যাক্টস, আমি শুধু এই খটখটে এই সাল তারিখ আর যে তথ্য আমি মনে রাখতে একেবারে ভালো লাগে না। ঈশান তখন বলছে, আই উইল শো ইউ সামথিং ইউ উইল নেভার ফরগেট, তখন ফনিক্সটা বলছে যে আমি তোমাকে এমন জিনিস দেখাবো না তুমি কোনোদিন ভুলবে না। আই উইল শো সামথিং দ্যাট উইল নেভার ফরগেট, যেগুলো তুমি কোনোদিন ভুলবে না। ক্লোজ ইউর আইজ অ্যান্ড ওপেন দেম এগেইন, তুমি একবার চোখটা বন্ধ করো এবং আর একবার তাকাও, তাহলে তুমি দেখতে পাবে। অর্থাৎ ঈশানকে সে বলছে তুমি একবার চোখ বন্ধ করো এবং তারপরে চোখটা খোলো, তাহলেই তুমি দেখতে পাবে। কি বলছে ঈশান বলছে,
ঈশান, ইজিপ্ট ইজ দ্য গিফট অফ দ্য রিভার নীল। ঈশানকে বলছে, ঈশানকে বলছে ঈশান, ইজিপ্ট ইজ দ্য গিফট অফ দ্য রিভার নীল, অর্থাৎ নীল নদের দান হচ্ছে এই মিশরীয় ইজিপ্ট সভ্যতা। তাহলে ঈশান তুমি শোনো, ঈশান এই ইজিপ্ট যে দেখছো না সভ্যতাটা, এটা হচ্ছে নীল, গিফট অফ দ্য রিভার নীল, নীল নদের দান। আমরা যে বলছিলাম এই নীল নদের দান। ইউ আর নাও স্ট্যান্ডিং বাই দ্য নীল, এখন সেই স্বপ্নে যেন সে নীল নদের কাছে চলে এসেছে, অর্থাৎ সেই যে চোখ বন্ধ করে খুলেছে এবং বন্ধ করতেই সে যেন দেখে একেবারে সে সামনে নীল নদের সামনে চলে এসেছে। এই যে নীল নদের জল দেখতে পাচ্ছিস। নাও ইউ ক্লোজ ইউর আইজ অ্যান্ড ওপেন এগেন, তুমি এখন নীল নদের সামনে দাঁড়িয়েছো, এখন তুমি আবার তোমার চোখটা বন্ধ করো এবং আবার খোলো। কি দেখছে? অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো, প্রায় 5000 বছর পূর্বে এ গ্রেট সিভিলাইজেশন ফ্লোরিস্ট ইন ইজিপ্ট, এই যে মহান যে ইজিপ্ট সভ্যতার বিকাশ এখানে ঘটেছিল প্রায় 5000 বছর আগে, অর্থাৎ সেই ফোনিক্সটা থেকে বারবার বলে যাচ্ছে। মেইনলি লেড বাই দ্য ফ্যারাওজ, প্রধানত এখানকার ফ্যারাওদের দ্বারা এটা পরিচালিত বা শাসিত হতো। বোঝা গেছে? দ্য কিংস ওয়ার ওয়াইজ, সেই রাজারা ছিল বেশ বুদ্ধিমান, জ্ঞানী। বোঝা গেছে? তারা বেশ জ্ঞানী ছিল। ফ্যারাওরা দেখতে পাচ্ছি সিংহাসনের উপর বসে রয়েছে তারা। বোঝা গেছে? অ্যান্ড দ্য সোলজার্স ওয়ার ব্রেভ, এবং তাদের যে সৈন্যরা ছিল তারা ছিল খুব সাহসী ছিল তাদের সেই সৈন্যরা। এনসিয়েন্ট ইজিপ্ট ওয়াজ অলসো এ ল্যান্ড অফ প্রসপ্যারিটি অ্যান্ড ফেস্টিভ্যালস, এই যে ইজিপ্ট সভ্যতার কথাটা বলছি না, এটাও কিন্তু উন্নতি এবং আনন্দ উৎসবের জায়গাও ছিল। এই যে উৎসবের জায়গাও ছিল এটা একটা, অর্থাৎ এখানকার লোকেরা যারা বসবাস করতো তারা উৎসব, আনন্দ, ফুর্তি অর্থাৎ নিয়ে তারা বেঁচে থাকতো। অর্থাৎ তাদের যখন কারুর জীবনে যখন সমস্ত কিছু ভালো চলতে থাকে তখন তাদের জীবনে উৎসব মেতে থাকে। অর্থাৎ এখানকার মানুষদের জীবনে কোনো দুঃখ কষ্ট ছিল না, খাওয়া দাওয়ার কোনো ভয় ছিল না, অর্থাৎ সেই দিক থেকে এরা কিন্তু বেশ সুখে ছিল, সেই জন্য তারা আনন্দ উৎসব প্রচুর করত। ও ফোনিক্স টেল মি অ্যাবাউট দ্য পিরামিডস, ও হে ফোনিক্স তুমি আমাকে পিরামিড সম্পর্কে কিছু বলো না। তখন ঈশান তাকে বলছে। এরপরে আমরা পিরামিডের সম্পর্কে চলে আসছি। দ্য পিরামিডস ওয়ার ফানারি এডিফিসেস অফ দ্য ফ্যারাওজ, ফিউনারি মানে কি? সমাধি স্তম্ভ। এই যে পিরামিডগুলো হচ্ছে সমাধির উপর তৈরি করা স্তম্ভ। এডিফিসেস মানে কি? বিশাল বড় বড় অট্টালিকার সমতুল্য সমাধি স্তম্ভ। তাহলে পিরামিডগুলো কি না, তাদের সেই ফ্যারাওদের কবরস্থলের উপর তৈরি করা বিশাল বড় বড় সমাধি স্তম্ভ, বড় বড় অট্টালিকার মতো সমাধি স্তম্ভ। এ লার্জ ইমপ্রেসিভ বিল্ডিং, বড় বড় যে বিল্ডিং সেগুলোকে বলা হচ্ছে এডিফিস। অফ দ্য ফ্যারাওজ, ফ্যারাওদের কবরের ভূমির উপর তৈরি করা বড় বড় সমাধি স্তম্ভ, বড় বড় বিল্ডিংয়ের মতো। ফ্যারাও কুফুজ পিরামিড ইজ দ্য বিগেস্ট পিরামিড, ফ্যারাও একজনের নাম, অনেক রাজা তো পরপর এসেছিলেন, তাদের মধ্যে একজন ফ্যারাওর নাম কি? কুফু। কুফুর যে পিরামিডটা ছিল সবচেয়ে বড় পিরামিড, বিগেস্ট পিরামিড কুফুর পিরামিডটা। এই যে ফনিক্স তাকে যেন নিয়ে এসছে, ঈশানকে ধরে ধরে তার কাছে নিয়ে চলছে, সিংহের মতো তাকে হেঁটে হেঁটে তার সঙ্গে চলে এসছে এবং বলছে বিফোর দ্য বুরিয়াল, কবর দেওয়ার আগে, দ্য বডিজ অফ দ্য রয়্যাল পার্সন, সেই সমস্ত রাজবংশের লোকেদেরকে কি করা হতো, ব্যক্তিদেরকে কি করা হতো, অর্থাৎ রাজাদেরকে হ্যাড টু গো থ্রু মমিফিকেশন, তাদেরকে মমিতে রূপান্তরিত করা হতো। মমি কিভাবে করা হতো না, দ্য ইজিপ্টিয়ান প্রিস্ট, তাদের সেখানকার যে পুরোহিতেরা কি করতো, ফাউন্ড এ ওয়ে, তারা একটা পথ খুঁজে পেয়েছিল, টু প্রিজার্ভ দ্য ডেড বডিজ, মৃত যে এই যে সব দেহগুলিকে তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য, অর্থাৎ তাদেরকে সুরক্ষিত দীর্ঘদিনভাবে সংরক্ষিত করার জন্য তারা একটা পদ্ধতি খুঁজে পেয়েছিল। স্পিসিস মানে বিভিন্ন স্পাইসেস, বিভিন্ন প্রকার মশলা, কেমিক্যালস, বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থ, অ্যান্ড ওয়েল ওয়ার ইউজড বাই দেম, তারা বিভিন্ন প্রকারের মশলা কিংবা রাসায়নিক পদার্থ কিংবা তেলও তারা ব্যবহার করতো, ওয়ার ইউজড বাই দেম, তাদের দ্বারা। দ্যাট ইজ হাউ দে মেড, এইভাবেই তারা তাকে মমি তৈরি করত। এ মমি দেখতে পাচ্ছি যেন সেই মমি যেখানে তৈরি হচ্ছে চলে এসছে ঈশান, সেখানে কি বলছে বোঝা গেল, ঈশান যেন চলে এসছে কোথায় মমি তৈরি হচ্ছে সে যেন লুকিয়ে দেখছে, বোঝা গেছে কি হচ্ছে, এই যে কাজ করছে প্রিস্ট মানে সে পুরোহিতগুলো সেখানকার কাজ করছে। কি হচ্ছে, লুক দ্যাটস কুইন
নেফারতিতি, ওই দেখো ওই যে রানী নেফারতিতিকে তুমি দেখো, নেফারতিতিকে পারহ্যাপস দ্য মোস্ট বিউটিফুল কুইন অফ ইজিপ্ট, ওই হচ্ছে সম্ভবত ওই ইজিপ্টের সবচেয়ে সুন্দরী হচ্ছে রানী, বোঝা গেছে? সমস্ত ফেরাওদের রানীদের মধ্যে ওই নেফারতিতিকে দেখো, ও হচ্ছে সবচেয়ে সুন্দরী রানী। হি ইজ কিং তুতেনখামেন হু ডায়েড ইন হিজ টিনস। হি ইজ তুতেনখামেন, আরও একটা ছবির দিকে তাকিয়ে বলছে হি ইজ কিং তুতেনখামেন, ওই হচ্ছে কিং তুতেনখামেন, রাজা তুতেনখামেন। হু ডায়েড ইন দ্য টিন, অর্থাৎ যে তার যুবক বয়সেই মারা গেছিল। টিন কাকে বলা হয়? যে 13 থেকে 19 পর্যন্ত এই সময়কালটাকে বয়সের মানুষদেরকে বলা হয় টিনেজার বলা হয়। 13, 14, 15, 16, 18, 19 এরকম পর্যন্ত সময়ের বয়সের ছেলেদেরকে টিন বলা হয়, টিনেজার বলা হয়। তো এই টিন বয়স অর্থাৎ এই সময়ের মধ্যে সেই এই রাজা তুতেনখামেন মারা গেছিল। হিজ বডি ইজ প্রিজার্ভড অ্যাজ এ মমি, তার বডিটাকে একটা মমির মতো করে সংরক্ষিত করে রাখা আছে, বোঝা গেছে? দ্যাটস হাওয়ার্ড কার্টার হু ডিসকভার্ড তুতেনখামেনস টম্ব ইন 1922। হাওয়ার্ড কার্টার বলে একজন যে ঐতিহাসিক, তিনি 1922 খ্রিস্টাব্দে এই তুতেনখামেনের যে সৌধটা টম্বটাকে তিনি আবিষ্কার করেছেন। এই যে তিনি যে ঐতিহাসিক বা বিভিন্ন জায়গায় প্রত্নতত্ত্ব কাজের সঙ্গে জড়িত ব্যক্তিরা যারা বিভিন্ন জায়গায় খনন কার্য করে, তিনি এই যে হাওয়ার্ড কার্টার তিনি এটা আবিষ্কার করেছেন। আই সি ইউ হ্যাভ নট মুভড ফ্রম দ্য স্পট সিন্স আই লেফট ইউ। তার মা এবার চলে এসেছে, ততক্ষণ তার মা এসে বলছে আই সি ইউ, আমি দেখছি তোমাকে, হ্যাভ নট মুভড, তুমি এক পাও নড়োনি এক জায়গায়, ফ্রম দ্য স্পট সিন্স আই লেফট ইউ, তোমাকে যে জায়গায় ছেড়ে গেছিলাম সেখান থেকে আমি দেখছি তুমি এক পাও এগোওনি, কোথায় গিয়েছিলে তুমি এইখানে এক জায়গায় দাঁড়িয়ে তুমি কি করছো? অর্থাৎ তার মা তাকে ঈশানকে এসে বলছে। এইবারে ঈশান তো হঠাৎ সে যেন স্বপ্ন থেকে ফিরলো, ঈশান যেন চমকে উঠলো, কি হলো রে বাবা? এবারে উই আর গোয়িং টু সি, আমরা দেখতে যাচ্ছি এ লট অফ অ্যামাজিং থিংস, আমরা অনেক কিছু অদ্ভুত জিনিস দেখতে যাচ্ছি। ইয়েট দ্য পিরামিড অফ ফ্যারাওজ, কুফু অ্যান্ড দ্য টোম্ব অফ তুতেনখামেন, তার মা এগুলো বলে যাচ্ছে। আমরা আরও অনেক কিছু জিনিস দেখতে যাচ্ছি, পিরামিড অফ ফেরাওদের পিরামিড, কুফুকেও দেখতে যাচ্ছি, অ্যান্ড দ্য টোম্ব, কুফু এবং তার যে সৌধ দেখতে যাচ্ছি, অফ তুতেনখামেনের সৌধটাও দেখতে যাচ্ছি। তাহলে টোম্ব অফ তুতেনখামেন, তাহলে কুফুকেও দেখতে যাচ্ছি এবং তুতেনখামেনের যে সৌধ এটাও দেখতে যাচ্ছি। তার মা তার রুটি আর সে যে জল আনতে গেছিল সেগুলো নিয়ে এসে পৌঁছে গিয়ে বলছে, মা, কুফুজ পিরামিড ইজ দ্য লার্জেস্ট ইন ইজিপ্ট অ্যান্ড তুতেনখামেন ওয়াজ এ টিন এম্পেরার। এখন যেন সেই যে কে ঈশান ছেলেটা যেন সব বলে দিচ্ছে কি, যে মা, কুফুর পিরামিডটা না সবচেয়ে বড় পিরামিড এবং তুতেনখামেন হচ্ছে একজন যে যুবক সম্রাট, অর্থাৎ টিনেজার সম্রাট ছিল, সে 13 থেকে 19 বছর বয়সেই অর্থাৎ সম্রাট হয়ে গেছিলেন তিনি। আই এম ইমেন্সলি সারপ্রাইজ, আমি তো অবাক হয়ে যাচ্ছি, দ্যাট ফ্যারাও অ্যান্ড ইজিপ্টিয়ান হিস্ট্রি ইজ সো ওয়েল নোন টু ইউ, আমি তো অবাক হয়ে যাচ্ছি, তুমি ফেরাওদের এবং এই ইজিপ্টিয়ানদের ইতিহাস তুমি কি করে জানলে, এত ভালো করে কি করে জানলে? ঈশান, আর ইউ বিগিনিং টু লাইক হিস্ট্রি, তুমি কি এখন ইতিহাসকে ভালোবাসতে শুরু করে দিয়েছো নাকি? বিগিনিং টু লাইক হিস্ট্রি, তুমি কি এখন ইতিহাসকে ভালোবাসতে শুরু করে দিয়েছো? থ্যাংক ইউ ফিনিক্স, এন্ড। এইভাবে ফিনিক্সকে ধন্যবাদ জানিয়ে তারা আবার চলে গেল, মানে আবার এগোতে লাগলো, দেখতে যেতে শুরু করে দিল। তো এটাই আমরা পড়লাম, দ্য ল্যান্ড অফ ফ্যারাওজ। তো এটাকে তোরা ভালো করে পড়িস এবং এখান থেকে অ্যাক্টিভিটিগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব, বোঝা গেছে?